আমাদের দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। 1.5 মাস ধরে ভোট হবে। 19 এপ্রিল প্রথম দফার ভোট, 1 জুন শেষ দফার ভোট। আমাদের এখানে শেষ দফায় 1 জুন ভোট হবে, 4 জুন ভোট গণনা হবে। আমাদের এই যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে 2 দিন আগে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের সকলের প্রিয় ছাত্রনেতা কমরেড সৃজন এখানে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী। সৃজনও এখানে আসবে। আমি প্রথমেই আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আকাশের অবস্থাও ভালো না, গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকেও যা ওয়েদার রিপোর্ট তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রশ্ন হচ্ছে, ভোটটা ধর্ম আর জাতের নামে হবে, না ভোটটা ভাত আর কাজের দাবিতে হবে? আমাদের দেশের কর্পোরেট সেক্টর, আমাদের দেশের শাসক শ্রেণী, যাদের প্রতিনিধি ভারতের জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস, তারা চাইছে ভোটটা ধর্ম এবং জাতের নামে করতে। আর আমরা যারা গরিব মানুষের, গতর খাটিয়ে খাওয়া মানুষের হয়ে কথা বলি, অনেকে আমাদের টিটকিরি করেন ছোট লোকের পার্টি, তাতে আমরা গর্বিত হই, বুকটা ফুলে ওঠে যে তাহলে আমরা ঠিক লাইনে আছি। আমরা চাই ভোটটা ভাত এবং কাজের দাবি, ওরা চায় ভোটটা জাত এবং ধর্মের নামে। ঠিক করতে হবে ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে, যাদবপুরের মানুষ। কারণ আমরা এখান থেকে বলে দেবো আর আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, এই ধৃষ্টতা আমাদের। আমরা মনে করি মানুষের চলার পথে তার জীবনের অভিজ্ঞতাই তার শ্রেষ্ঠ শিক্ষক। 34 বছর ধরে পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার ছিল, এরকম পথসভায় আমরা বলতাম, তার ভিত্তিতে মানুষ গিয়ে রাস্তায় তারায় ভোট দিয়ে সিপিআইএমকে জয়যুক্ত করতো, বামপন্থীদেরকে জয়যুক্ত করতো। এই কথা আমরা বিশ্বাস করি। মানুষ তার জীবনে চলবার উপলব্ধির মধ্যে দিয়ে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে 34 বছর বামফ্রন্টের সরকারকে রক্ষা করেছে। আবার 8 সালের পর, 2008 সালের পর মানুষই মনে করেছেন যে না, বামপন্থীদের আর পশ্চিমবাংলার সরকারে রাখা উচিত না, ওদেরকে একটু বিরোধী ভূমিকায় পাঠিয়ে দেওয়া উচিত। মানুষ আমাদের থেকে মুক্তি দিয়েছে। ফলত সবটাই মানুষের উপর নির্ভর করে, আপনাদের উপর নির্ভর করে। আমরা কি বলছি না বলছি, এটা তো সভা করতে হয়, মিছিল করতে হয়, আমরা আমাদের কথা বলি, কিন্তু আসল সিদ্ধান্তের মালিক হচ্ছেন জনগণ, মানুষ। এখন এই লোকসভা নির্বাচনেও মানুষ তার সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাদের কথা তো আমাদের বলতে হবে। এটা দেশের নির্বাচন, রাজনৈতিক নির্বাচন। 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি প্রচার করেছিল। আমাদের দেশের কর্পোরেট সেক্টর, আমাদের দেশের বড় লোকেরা 15,000 কোটি টাকা খরচা করেছিল শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রচারের জন্য, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবার জন্য। 15,000 কোটি টাকা। ও আমি আপনি স্বপ্নে ভাবতে পারবো, ও পার্থ চ্যাটার্জি ভাবতে পারে, ও অনুব্রত মণ্ডল ভাবতে পারে, অন্যরা ভাবতে পারে, কিন্তু আমি আপনি স্বপ্নে ভাবতে পারবো 15,000 কোটি টাকা। যারা ইনভেস্ট করেছে, তারা সুদে আসলে, এই 10 বছরের সুদে আসলে উসুল করেছে। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে, প্রধানমন্ত্রী হওয়ার আগে অনেক অনেক বড় বড় কথার ফুল ছুটেছে। 10 বছর হয়ে গেছে, আবার ভারতীয় জনতা পার্টি তারা আমার আপনার দরজায় আসবে ভোট চাইতে, তাদেরকে জিজ্ঞাসা করবো না যে তুমি 10 বছর আগে এতগুলো কথা বলেছিলে, তারপর 10 বছর কেটে গেছে, কোথায় গিয়ে দাঁড়ালো? বলেছিল আচ্ছা দিন আনে বলা হয়, সুদিন আসছে। কার সুদিন? আমার দেশের সাধারণ মানুষ। প্রতিটা জিনিসের দাম বেড়েছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল থেকে শুরু করে চাল, ডাল, নুন, তেল, প্রতিটা জিনিসের দাম বেড়েছে। কোন মানুষ সুখে আছে? গোটা দেশের কৃষক সমাজ, তারা সুখে আছে। যখন গোটা পৃথিবী জুড়ে মানুষ কোভিডে আক্রান্ত, মহামারীর আকার নিয়েছে, দেশের সরকার লকডাউন জারি করেছে,
সেই সময় নরেন্দ্র মোদী সরকার 2020 সালে একটা আইন আনার চেষ্টা করেছিল, যার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের কৃষি ব্যবস্থাটাকে কর্পোরেটদের হাতে তুলে দেবে, আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছি। পারেনি। অনেকে বলেন না পার্লামেন্ট, এই বামপন্থীরা পার্লামেন্টে শূন্য, বিধানসভায় শূন্য। আরে বামপন্থীরা শুধু পার্লামেন্টের জন্য পার্টি করে নাকি? বামপন্থীরা শুধু বিধানসভার জন্য পার্টি করে নাকি? 2020 সালে নরেন্দ্র মোদী যখন 3টে কালা কৃষি আইন চালু করার চেষ্টা করল, তখন ওই গোটা হিন্দি বলয় অঞ্চলের কৃষকদের নিয়ে 1 বছর গোটা দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছিল কারা? কারা নেতৃত্ব দিয়েছিল? বামপন্থীরা নেতৃত্ব দিয়েছে, লাল ঝান্ডা নেতৃত্ব দিয়েছে। সারা ভারত কৃষক সভার তৎকালীন নেতা, আমাদের সকলের প্রিয় নেতা কমরেড হান্নান মোল্লা সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। 1 বছর ধরে 700-র বেশি কৃষক শহীদ হয়েছে, পরিবার পরিজন নিয়ে তারা দিল্লির রাস্তায় শুয়ে থেকেছে। তারপর নরেন্দ্র মোদী গলায় গামছা দিয়ে সেই কৃষকদের কাছে গিয়ে ভুল স্বীকার করেছে, বলেছে না আমি এখন এই কালা কৃষি আইন চালু করছি না, আপনারা বাড়ি ফিরে যান। পার্লামেন্টের ভেতরে থাকতে হয় কৃষক, পার্লামেন্টের বাইরে থেকে লড়াই করা যায় না। তার প্রমাণ তো আমাদের দেশের কৃষক আন্দোলন গোটা পৃথিবীর মানুষ চেয়ে এসেছে, গোটা পৃথিবীর 1 বছর ধরে কিভাবে কৃষকরা গোটা দিল্লিকে, গোটা ভারতবর্ষের রাজধানীকে অবরুদ্ধ করেছে। চাষ করতে যা যা লাগে সব জিনিসের খরচ বেড়েছে, কীটনাশকের খরচ বেড়েছে, সারের খরচ বেড়েছে, বীজের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, চাষ করতে যা যা লাগে সব জিনিসের দাম বেড়েছে, ফসলের দাম বাড়ে। আমরা অনেকে গর্ব করি, স্বাধীনতার 75তম বর্ষ পার করে এসেছি আমরা, 76তম বর্ষ পার করে দিলাম। যে কোনো আলিমুদ্দিন স্ট্রিট থেকে কোনো সিপিআইএমের নেতার কথা না। দিল্লি সরকারি দপ্তরের, কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর আছে, তার নাম NCRB, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। তারা তথ্য প্রকাশ করেছে এই মুহূর্তে ভারতবর্ষে প্রতি ঘন্টায় 7 জন কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সে মহারাষ্ট্রের তুলো চাষি হতে পারে, আর সে আমাদের বর্ধমানের আলু চাষি হতে পারে। কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে, কারণ ফসলের দাম নেই। প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের যে ক্ষতি হচ্ছে তার জন্য সরকারি কোনো প্রকল্প নেই। সরকারি প্রকল্পের টাকা থাকলেও তা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে পৌঁছচ্ছে না। কৃষকরা ভালো আছে, কৃষকরাও ভালো। কারা ভালো আছে? শ্রমিকরা ভালো আছে। নরেন্দ্র মোদী সরকার শ্রম কোড চালু করেছে, শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার। কারখানার মধ্যে দাঁড়িয়ে মালিকের বিরুদ্ধে লড়াই করা, মজুরির দাবিতে লড়াই করা, সেই অধিকার ছিনিয়ে নিতে চাইছে। 8 ঘন্টার কাজ এখন স্বপ্ন হয়ে গেছে। কোথায় আছে 8 ঘন্টার কাজ? আপনারা শহরের মানুষ, এই অঞ্চলে নিশ্চয়ই ছোটোখাটো অনেক কলকারখানা আছে, অন্য সংস্থা আছে, একটু খোঁজ নিয়ে দেখেন। 8 ঘন্টার কাজ আর কোথাও নেই। কোথাও 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা, এরকমও আছে যেখানে যারা সিকিউরিটি গার্ডের কাজ করে আমার যুবক ভাই বোনেরা, সেখানে অনেক সময় পরবর্তী শিফটের যদি কেউ না আসে তাহলে 24 ঘন্টা পর্যন্ত টানা তাদেরকে কাজ করতে হয়, ডিউটি করতে হয়। ইউনিয়নের অধিকার, আর কলকারখানা সামনে দাঁড়িয়ে গেট মিটিং এর অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। মজুরি বাড়েনি, গত 10 বছরে 1 টাকা মজুরি বাড়েনি শ্রমিকদের। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কথা বাদই দিলাম, সংগঠিত ক্ষেত্রের শ্রমিক, বাজারে জিনিসের দাম বাড়ছে, মজুরি বাড়ছে না। শ্রমিকরা ভালো আছে, কৃষকরা ভালো না, শ্রমিকরা ভালো না, আম আদমি ভালো নেই, সাধারণ মানুষ ভালো নেই। কে ভালো আছে? যুবরা ভালো আছে। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, তার মানে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি। যারা এই অঞ্চলে ভারতের জনতা পার্টিকে ভালোবাসেন, যারা নরেন্দ্র মোদীকে ভালোবাসেন, এই নির্বাচনে ভাবছেন বিজেপির হয়ে প্রচার করবেন, আমি তাদের কাছে অনুনয়ের সঙ্গে বলছি, বিনয়ের সঙ্গে বলছি যে 20 কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এই গোটা টালিগঞ্জ, যে গোটা পার্শ্ববর্তী ওয়ার্ড আছে আপনাদের কলকাতা কর্পোরেশন, খুঁজে বার করুন গত 10 বছরে কেন্দ্রীয় সরকারি দপ্তরে 1 জন শিক্ষিত যুবক যুবতীর চাকরি হয়েছে, খুঁজে বার করুন। আর খুঁজে বার করে যদি আনতে পারেন তাহলে আমি দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি, সৃজন ভট্টাচার্যের প্রার্থী ভোট প্রত্যাহার করে নিয়ে আমরা বাড়ি চলে যাব, আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। 30 লক্ষ শূন্য পদ, কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোকে 30 লক্ষ শূন্য পদ, নিয়োগ বন্ধ, ব্যান অন রিক্রুটমেন্ট। নরেন্দ্র মোদী সরকার কোনো নিয়োগ করবে না। যুবরা যাবে কোথায়? গোটা দেশে কাজ নেই। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি। যুবরা ভালো আছে, যুবরা ভালো আছে। কারা ভালো আছে? ছাত্ররা ভালো আছে। গোটা দেশের শিক্ষা ব্যবস্থা
আমাদের দেশের কর্পোরেট সেক্টরের হাতে, মাল্টিন্যাশনাল পুঁজির হাতে, তাদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। বেসরকারি স্কুল থেকে শুরু করে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় আজকের গোটা ভারতবর্ষে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। টাকা যার, ডিগ্রি তার, লেখাপড়ার নাম নেই। টাকা যার, আপনি টাকা দিলেই আপনার সার্টিফিকেট আপনার হাতে, আপনার ডিগ্রি আপনার হাতে। তাহলে ছাত্ররা ভালো নেই, যুবরা ভালো নেই, শ্রমিকরা ভালো নেই, কৃষকরা ভালো নেই, মায়েরা ভালো আছেন, মায়েরা ভালো আছেন। 75 বছর স্বাধীনতা পার করেছি আমরা। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যেমন পুরুষরা ছিলেন, আবার কাঁধে কাঁধ মিলিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদাররা তারা লড়াই করেছেন, মাতঙ্গিনী হাজরা তারা লড়াই করেছেন। সেক্ষেত্রেও দিল্লির কেন্দ্রীয় সরকারি দপ্তরের অন্যতম দপ্তর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি, গুগলে মারুন, আমি মিথ্যা বলছি কিনা প্রমাণ হয়ে যাবে। এনসিআরবির রিপোর্ট বলছে আমার আপনার 76 বছরের স্বাধীন ভারতবর্ষে প্রতি 24 ঘন্টায় 86 জন মা বোন ধর্ষিতা হন। বলতে লজ্জা হয় আমার। প্রতি 24 ঘন্টায় 86 জন মা বোনের ইজ্জত চলে যাচ্ছে। মায়েরা ভালো আছে। বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও এর নাম করে আর প্রতি 24 ঘন্টায় 86 জন মায়ের ইজ্জত হানি হচ্ছে। কে ভালো আছে? মায়েরা ভালো নেই, ছাত্ররা ভালো নেই, যুবরা ভালো নেই, শ্রমিকরা ভালো নেই, কৃষকরা ভালো নেই। বলছে ভাজপাকে ভোট ডালো, নরেন্দ্র মোদীকে ভোট ডালো। ও কি কিসের সব গ্যারেন্টি দিচ্ছে, এত বড় বড় করে বিজ্ঞাপন বেরোচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। কিন্তু গোটা দেশের মানুষ কেউ ভালো নেই। আর এই গোটা দেশের মানুষ যে ভালো নেই, এই ভালো নেইয়ের মধ্যে থেকে তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তাহলে সেই ক্ষোভকে কি করে জমিয়ে রাখা যাবে? তার জন্যে জাতের ব্যবহার করো, তার জন্য ধর্মের নাম ধর্মকে ব্যবহার করো। গরিব মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, শ্রমিক যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, বেকার যুব যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে তাদেরকে ভাগ করো। কিভাবে ভাগ করবে? ধর্মের নামে ভাগ করো। দেখলেন না এনআরসি সিএ এত লড়াই হলো, তারপর হঠাৎ করে আবার সিএ সামনে নিয়ে চলে আসা। ওখানে কি গল্প দিচ্ছে অত কথার মধ্যে যাবার আমার প্রয়োজন নেই। কিন্তু ঠিক ভোটের মুখে, ঠিক নির্বাচনের মুখে সিএ অর্থাৎ সংখ্যালঘু মানুষের মধ্যে, ওপার বাংলা থেকে আসা মানুষের মধ্যে উৎপাত, মানুষের মধ্যে একটা ভয়, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। আসামে 19 লক্ষ নাগরিক, 14 লক্ষ মানুষের নাগরিকত্ব, 14 লক্ষ মানুষের, আসামে 14 লক্ষের মানুষের নাগরিকত্ব পায়নি 19 লক্ষ মানুষ। এবং সেই 14 লক্ষ মানুষ তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, সরকারি কোনো কাগজপত্র করতে যেতে ভয় পাচ্ছেন। যদি তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেয়, ধর্মের নামে রাজনীতি করছে। রাম মন্দির নির্মাণ করেছে, কিন্তু ভেবেছিল রাম মন্দির নির্মাণ করে ওই রাম মন্দির দিয়ে ভোট করে চলে যাবে। আরে ভোট তো ভোটের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। এটা সিপিএম এর কথা না, ধর্মের জায়গায়। কিন্তু এই বাংলার যারা মনীষী, বাংলার যারা মহাপুরুষ, এই বাংলার যারা ধার্মিক মানুষ ছিলেন, যারা গোটা পৃথিবীতে হিন্দু ধর্মকে পৌঁছে দিয়েছেন, তাদের কথা নতুন করে ধর্ম শিক্ষা যোগী আদিত্যনাথ। এই দুর্ভাগ্য আমাদের বাঙালিদের। যোগী আদিত্যনাথের থেকে, অমিত শাহ থেকে হিন্দু ধর্ম শিখবো আমরা, সনাতনী হিন্দু ধর্ম আমরা নরেন্দ্র মোদীর থেকে শিখবো। স্বামী বিবেকানন্দ বলছেন যে ঈশ্বর আমাকে পৃথিবীতে দুমুঠো অন্ন দিতে পারেন না, সেই ঈশ্বর স্বর্গে আমাকে অনন্ত সুখে রাখবেন, এই কথা আমি বিশ্বাস করি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যত মত তত পথ। আর যোগী আদিত্যনাথ বলছেন না, পথ একটাই, মুসলমানরা সব পাকিস্তানে চলে যাও, আর যারা বাংলায় কথা বলো তারা বাংলাদেশে চলে যাও। কারণ এনআরসি চালু হলে বা ওই আরএসএস যে বিজেপি যে রাষ্ট্রের কথা বলে হিন্দু রাষ্ট্র, সেই হিন্দু রাষ্ট্রে 3টে কথা আছে। একটা হচ্ছে একটাই ধর্ম থাকবে, সেই ধর্মটার নাম হিন্দু ধর্ম। একটাই ভাষা থাকবে, সেই ভাষাটা হবে হিন্দি ভাষা, আর দেশটার নাম হবে হিন্দুস্তান। অর্থাৎ আমি আপনি বাংলায় কথা বলি, আমরা ভারতবর্ষের নাগরিক নই। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, তাহলে আপনারা বাংলাদেশে চলে যান। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে এখানকার ধর্ম হবে হিন্দু ধর্ম। তাহলে আপনি মুসলমান ধর্মাবলম্বী, আপনি পাকিস্তান চলে যান। আপনি খ্রিস্টান ধর্মাবলম্বী, আপনি ইউরোপের যে কোনো একটা দেশে চলে যান। আপনার জন্য ভারতবর্ষ। আসলে বিজেপি তো মুখোশ, ওটা চলে আছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আপনারা সবাই জানেন, নতুন কথা কিছু না। 1925 সালে যখন গোটা ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে উত্তাল, সেই সময় এই সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল। কি কাজ ছিল? সাভারকার বলেন, গোলওয়ালকার বলেন, অটল বিহারী বাজপেয়ী বলেন, এরা প্রত্যেকে বিজেপি এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের জাদুকার ছিল।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা মিছিলে গেছে, ধরা পড়েছে, যে ব্রিটিশ পুলিশের কাছে মুচলেখা দিয়েছে আর যে আর কোনোদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হবে। সেই আরএসএস বলছে আমরা এখন আসল দেশপ্রেমী। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, আফতাবুল্লাহ খাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, যারা পরবর্তী স্বাধীনতার পর যারা বেঁচে ছিলেন, শহীদ হননি, যাদের বেশিরভাগ অংশ হচ্ছে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছে, তারা দেশপ্রেমিক নন, তারা দেশদ্রোহী। আর আরএসএস যারা দেশের জাতীয় পতাকাকে বিশ্বাস করে, এখনো করে না, এখন একটু রেখে রেখে করে, যারা আমাদের দেশের জাতীয় পতাকাকে মানে না, তারা বলছে তারা হচ্ছে আসল দেশপ্রেমিক। যারা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের সাথ দিয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ায় সাথ দিয়েছে, তারা বলছে আমরা হচ্ছি দেশপ্রেমিক, আর কমিউনিস্টরা হচ্ছে দেশদ্রোহী। আসল তো হচ্ছে আরএসএস, তারা এইটাকে হিন্দু রাষ্ট্র বলিয়েছে। কোন হিন্দু রাষ্ট্র? আপনি ভাবছেন হিন্দু রাষ্ট্র মানে ভালো হবে, মুসলমানরা পাকিস্তান চলে যাবে, খ্রিস্টানরা ইউরোপ চলে যাবে, তাহলে ভারতবর্ষের জনসংখ্যা কিছু কমবে, তাহলে অনেক মুসলমানদের অনেক দোষ আছে, তাহলে তার থেকে আমরা মুক্ত হব, আমরা হিন্দুরা ভালো থাকবো। কোন হিন্দুরা ভালো থাকবে? কোন হিন্দুরা ভালো থাকবে সেটা উত্তরপ্রদেশ দেখিয়ে দিচ্ছে, যোগী আদিত্যনাথ দেখিয়ে দিচ্ছে। যারা বৃন্দাবন মথুরা গেছেন বা আগ্রা গেছেন, দিল্লি আসতে হয় যে রাস্তা দিয়ে, মথুরা এক্সপ্রেস ওয়ে, একেবারে দিল্লির ঠিক আগে হচ্ছে নয়ডা, নয়ডা ঢোকার ঠিক আছে। যদি বৃন্দাবনের দিক থেকে আর দিল্লির মুখ করে যান, ওই মথুরা এক্সপ্রেস ওয়ে ঠিক নয়ডা ঢোকার আগে একটা বড় বোর্ড আছে, লেখা আছে হাতরাস। সংবাদ মাধ্যমে শিরোনামে চলে এসেছিল হাতরাস। কেন? কারণ ওখানে একটা বাচ্চা মেয়ে, নাবালিকা, সেই মেয়েটা ধর্ষিতা হয়েছিল এবং তার জিভ কেটে তাকে হত্যা করা হয়েছে। মেয়েটার নাম মনীষা বাই, মুসলমান। শুনে মনে হচ্ছে আপনাদের মুসলমান মেয়ে মনীষা বাই, হিন্দু সম্প্রদায়, কিন্তু ওর অপরাধ কি? অদলিত, শিডিউল ট্রাইব, এইটা হচ্ছে ওর অপরাধ। এবং আমাদের এখানে যেমন ভট্টাচার্য, মুখুজ্জা, চাটুর্য, এরা হচ্ছে হিন্দু ধর্মের মাতা। যদিও আমাদের পশ্চিমবাংলায় এখন কত সব ব্যাপার স্যাপার ইউটিউবের জন্য কিন্তু সব জায়গায় আছে। ঠাকুর সম্প্রদায়ের 4 যুবক, ওখানে উচ্চ জাত ঠাকুর, তারা ধর্ষণ করলো মেয়েটা, জিভ কেটে হত্যা করলো, নারকীয় ঘটনা, কিচ্ছু কোনো বিচার নেই হিন্দু ধর্ম। তখনও নরেন্দ্র মোদীর সরকার আসেনি, 2012 সালের ঘটনা। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় একটা গরিব মেধাবী ছাত্র গবেষণা করতে গেছে, ছেলেটার নাম রোহিত ভেমুলা। রাতের অন্ধকারে আরএসএস এর বাহিনীর লাঠি পিটিয়ে হত্যা করলো রোহিত ভেমুলা। রোহিত ভেমুলা নামটা শুনে কি মনে হচ্ছে আপনাদের? মুসলমান না, রোহিত ভেমুলা হিন্দু করেছিল, ওর অপরাধ, ও দলিত, পাঠাতে পারবে, ও হরিজন সম্প্রদায়, ও শিডিউল ট্রাইব সম্প্রদায়, এইটা হচ্ছে ওর অপরাধ। এই অপরাধে রোহিত ভেমুলাকে হত্যা করা। তাহলে কোন হিন্দু রাষ্ট্র চাইছে? আরএসএস চায় ব্রাহ্মণ্যবাদ, যা নাকি ভারতবর্ষে আমরা মধ্যযুগে ফেলে এসেছি। আরএসএস গোটা ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ চালু করতে চাইছে, একদম মাথার উপর বত্রিশ করছে ব্রাহ্মণ, তারপরে থাকবে ক্ষত্রিয়, তারপরে থাকবে বৈশ্য, পেট অব্দি, আর পেটের নিচে করছে শূদ্র। এইভাবে সমাজকে ভাগ করতে চাইছে, যা নাকি মধ্যযুগে আমরা পেরিয়ে এসেছি। তারপর নবজাগরণ, রেনেসাঁস হয়েছে, পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষের চেহারা বদলে গেছে। আজকের যখন বিজ্ঞানীরা ভাবছেন কি করে চাঁদে বাড়ি করা যায়, কি করে মঙ্গল গ্রহে জীবের সন্ধান করছেন, তখন ওরা বলছে চলো আবার সেই মধ্যযুগে ফিরে যাই, ওই বর্ণাশ্রম প্রথা চালু করি, সমাজের মাথার উপর থাকবে ব্রাহ্মণ। তাহলে আমরা হিন্দু মুসলমান করে মারামারি করি, আমরা জাতের নামে মারামারি করি, আমরা ভাষার নামে মারামারি করি, আর আম্বানি আদানি দেশটাকে ঢুকে নিয়ে চলে যায়। দেখলেন না আম্বানির ছেলের বিয়ে হল? বিল গেটস থেকে শুরু করে গোটা পৃথিবীর ধনকুবেররা তার বিয়েতে হাজির। 10 দিন 12 দিন ধরে হাজার হাজার কোটি টাকা খরচা করা হল। কোথায় যান? ঢুকে যান। 2014 সালের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে আমার দেশের যে পুঁজিপতিদের কালো টাকা বিদেশি ব্যাংকে আছে, সুইস ব্যাংকে আছে, আমি সেই টাকা ফেরত নিয়ে আসবো। এবং গোটা দেশের মানুষকে বলেছিলেন আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো। এই
গোটা টালিগঞ্জ বিধানসভা এলাকায় একজনকে খুঁজে বার করুন যার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে, যার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে, একজনকে খুঁজে বার করুন।